আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু রুহানিজ অ্যাকাউন্টিং। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের বেসিক যে বিষয়গুলো এটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টার আলোচনা করার শুরুতে জেনে নেই যে আসলে এই চ্যাপ্টার থেকে কি কি আমাদের শেখা উচিত। তো এই চ্যাপ্টার সম্পর্কে শিখতে গেলে প্রথমে শিখতে হবে আমাদের হিসাব, লেনদেন, হিসাবের শ্রেণী বিভাগ। এরপরে অঙ্ক থেকে কি আসে, জাবেদা এবং সমীকরণ। বেসিক্যালি এই অধ্যায় থেকে আসে হচ্ছে সমীকরণ। তো সমীকরণ সলভ করার জন্য আমাদেরকে জাবেদা জানতে হবে। তো যেহেতু ফার্স্ট ক্লাস, তো এই তিনটা অংশ নিয়ে আলোচনা করব। আমি নেক্সট ক্লাসে জাবেদা এবং হিসাব সমীকরণ এই অংশটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত জানি আমরা হিসাব কি। লেনদেনের শ্রেণীবিন্যস্ত ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয় হিসাব। কি বললাম? লেনদেনের শ্রেণীবিন্যস্ত ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয় হিসাব। তো এখানে একটা শব্দ বারবার আসছে, সেটা হচ্ছে লেনদেন। তাহলে জানা উচিত যে লেনদেনটা কি। লেনদেন হচ্ছে এমন একটা বিষয় যেখানে অনেক বৈশিষ্ট্যের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। অনেক বৈশিষ্ট্যের মধ্যে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? তিনটা বৈশিষ্ট্য থাকতেই হবে। এর বেশিও থাকতে পারে, বাট এই তিনটা হলেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা লেনদেন কিনা। তো এখানে আরেকটা বিষয় আছে, ঘটনা। মনে রাখবা, যা ঘটবে সবই ঘটনা, কিন্তু হিসাব বিজ্ঞানের জন্য, হিসাব বিজ্ঞান শেখার জন্য ঘটনা আমাদের জন্য তেমন কোনো জরুরি ঘটনা নয়, বাট লেনদেনটা খুবই জরুরি বিষয়। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, এটা হচ্ছে প্রথম ও প্রধান বিষয়। 2 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন, এবং ফাইনালি দুটা পক্ষ থাকতে হবে। দুটি পক্ষ। যদি এই তিনটা বৈশিষ্ট্য থাকে তাহলে সেটা একটা লেনদেন, আর যদি না থাকে তাহলে সেটা একটা ঘটনা। কারণ যা ঘটবে সবই ঘটনা, কিন্তু লেনদেন হওয়ার জন্য এই তিনটা বৈশিষ্ট্য থাকতেই হবে। কি কি? আবার বলছি, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, এবং হচ্ছে দুটি পক্ষ। কয়টি পক্ষ? দুটি পক্ষ। ইংরেজিতে বলা হয় ডুয়াল অ্যাসপেক্ট। তো এখন আসো যে হিসাবের সংজ্ঞাটা বলছিলাম যে লেনদেনের শ্রেণীবিন্যস্ত ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয় হিসাব। কার শ্রেণীবিন্যস্ত ও সংক্ষিপ্ত বিবরণী? লেনদেনের। তাহলে লেনদেন আমরা জানলাম। এখন এই যে হিসাব, লেনদেন থেকে আমরা আইডেন্টিফাই করব। মনে করো আমি যদি বলি যে বেতন প্রদান করা হলো 10,000 টাকা, বা একজন কর্মকর্তাকে 10,000 টাকা বা 10,000 টাকা বেতন প্রদান করা হলো, এটা একটা লেনদেন। কি কারণে এটা লেনদেন? এটা লেনদেন হওয়ার কারণ হচ্ছে টাকায় পরিমাপ করা যায়। কত টাকা? 10,000 টাকা। আর্থিক অবস্থার পরিবর্তন, কত টাকার পরিবর্তন হলো? 10,000 টাকার পরিবর্তন হলো। এবং কয়টা পক্ষ আছে? দুইটা পক্ষ আছে। কোম্পানি নিজেই একটা পক্ষ, যে কোম্পানি থেকে টাকা দেওয়া হলো বা ব্যবসায়ী থেকে টাকা দেওয়া হলো। কাকে দেওয়া হলো? কোনো কর্মকর্তাকে। এই জন্য এইটা হচ্ছে একটা লেনদেন। আবার ধরো 10,000 টাকা বেতনে, 10,000 টাকা মজুরি চুক্তিতে, 10,000 টাকা মজুরি চুক্তিতে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো। তাহলে এইটা ভালো করে দেখো যে আমাদের চুক্তি কত? 10,000। কেবল নিয়োগ দেওয়া হলো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বেতন বা মজুরি কিন্তু দেয়া হয়নি। এই যে মজুরিতে বলা আছে 10,000 টাকা মজুরি চুক্তিতে, কেবল চুক্তি করলাম, চুক্তির অংশ কত? 10,000 টাকা। কেবল নিয়োগ দেওয়া হলো, আমরা কিন্তু এখনো মজুরিটা দেই নাই। যেহেতু মজুরি দেই নাই, তাহলে এটা আমাদের লেনদেন নয়, এটা একটা ঘটনা, কিন্তু এটা একটা লেনদেন। আবার যদি বলা হয় যে একজন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হলো, তাহলে সেটাও কি? ঘটনা, সেটা লেনদেন না। আবার যদি বলা হয় যে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, এটা একটা কি? এটা একটা হচ্ছে লেনদেন। তাহলে হিসাব কি বলছিলাম? যে লেনদেনের শ্রেণীবিন্যস্ত ও সংক্ষিপ্ত বিবরণী। তাহলে এটা যদি একটা লেনদেন হয়, আমরা এটাকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করি। কি দিলাম আমরা? বেতন দিলাম। এখন বেতন দিতে গিয়ে কি কি ঘটছে? যে আমাদের পকেট থেকে বা ক্যাশ বাক্স থেকে নগদ টাকা চলে গেছে। একটা হচ্ছে বেতন আর একটা হচ্ছে নগদ। কি কি পাওয়া গেল? একটা হচ্ছে বেতন আর একটা হচ্ছে নগদ। টাকা হচ্ছে 10,000। এখানে একটা ডেবিট আছে, একটা বিষয় ক্রেডিট আছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় ডেবিট ক্রেডিট না, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব। তো কোনটা কোন হিসাব এটাও আমরা একটু পরে সিলেকশন করা শিখবো বা আইডেন্টিফাই করা শিখবো। এখন দেখো এখানে একটা হচ্ছে বেতন আর একটা কি? নগদ। এই যে বেতন, এটা একটা হিসাব।
এই যে নগদ, এটা একটা হিসাব। বেতনটা কোন হিসাব আমরা এই যে হিসাবের শ্রেণী বিভাগে গিয়ে জানবো। ক্লিয়ার? আবার এই যে মজুরি চুক্তিতে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এটা কিন্তু কোনো লেনদেন না, সুতরাং এটার হিসাব আইডেন্টিফাই করাও যাবে না। তাহলে হিসাব আইডেন্টিফাই করব কোনগুলো? যেগুলো লেনদেন, এবং সেখান থেকে আমাদেরকে মূলত ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, এবং এই ডেবিট ক্রেডিট নির্ণয় করার প্রক্রিয়াটাই হচ্ছে জাবেদা। তো এই বিষয়গুলো আমাদের আজকের প্রধান আলোচ্য বিষয় না। হিসাব আসি, হিসাব গেল, এবার আসো হিসাবের শ্রেণী বিভাগ। হিসাব হচ্ছে 5 প্রকার। হিসাবকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি, আর একটা হচ্ছে সমীকরণ ভিত্তিক পদ্ধতি। আমরা যখন হিসাব সমীকরণ শিখব তখন সমীকরণ ভিত্তিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখন আমি আজকে যেটা আলোচনা করব এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। কি পদ্ধতি? আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার? 5 প্রকার। এক নাম্বার হচ্ছে সম্পদ, 2 নাম্বার হচ্ছে খরচ, 3 নাম্বার হচ্ছে আয়, 4 নাম্বার হচ্ছে দায়, এবং 5 নাম্বার হচ্ছে মূলধন। তাহলে কি কি? 5টা। একটা হচ্ছে সম্পদ, একটা খরচ, একটা আয়, একটা দায় এবং মূলধন। কোন কোন বইতে কিন্তু 4 প্রকারও বলা আছে। তো আমরা শিখবো হচ্ছে 5টা, এর বাইরেও কিন্তু আরো 5টা আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব পরের ক্লাসগুলোতে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই 5টা। একটা হচ্ছে সম্পদ, একটা খরচ, একটা আয়, একটা দায়, একটা মূলধন। অর্থাৎ এই যে যতগুলো লেনদেন পাওয়া যাবে, পৃথিবীতে যত লেনদেন আছে, এই লেনদেনগুলোকে আমরা শ্রেণীবিন্যাস যদি করি তাহলে এই 5টার মধ্যেই কিন্তু পাবো। অর্থাৎ এই 5টারই কোনো না কোনো একটা হবে। যেমন এই যে বেতন প্রদান 10,000 টাকা, একটা বেতন আর একটা নগদ। তাহলে যদি কোশ্চিন হয় যে বেতন কোন হিসাব, আমরা একটু পরে শিখবো, তারপরেও আমি বলে রাখছি যে বেতন হচ্ছে খরচ। ক্লিয়ার? আর নগদ কোন হিসাব? নগদ হচ্ছে সম্পদ। তাহলে আমরা কিভাবে সিলেকশন করব যে এটা খরচ নাকি এটা সম্পদ, এটা আমাদেরকে শিখতে হবে। আমি এখন আলোচনা করব এই শ্রেণী বিভাগটা, মানে কোনটা কোন শ্রেণী বিন্যাসে পড়ে বা কোন শ্রেণী বিভাগে পড়ে। তো সম্পদ এবং খরচের মধ্যে একটা জায়গায় মিল আছে এবং 2টা জায়গায় পার্থক্য আছে, সেটা একটু জানার চেষ্টা করি। সম্পদ এবং খরচের মধ্যে, তাহলে এক সাইডে আমি লিখলাম হচ্ছে খরচ, আর এক সাইডে হচ্ছে সম্পদ। খরচটা হচ্ছে ব্যয়ের যে অংশ মুনাফা অর্জন করার জন্য সহায়তা করে, বা যে অংশ ব্যয়ের, মানে খরচ এমন একটি বিষয় যে ব্যয় করার কারণে মুনাফা অর্জন হয়, যে ব্যয় করার কারণে মুনাফা অর্জন হয় তাকে বলা হয় হচ্ছে খরচ। অর্থাৎ যেটা মানে যে ব্যয় করার প্রধান ও প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, এটা হচ্ছে খরচ। তো বেতন হচ্ছে, যেমন আমি বললাম বেতনটা হচ্ছে খরচ। কেন খরচ? আগে 2টা সিমিলারিটি জানার চেষ্টা করি। যে সম্পদ এবং খরচের মূল মিল হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে এইটাকে অর্জন করার জন্য, এটা সংগঠিত হওয়ার জন্য টাকা ব্যয় করতে হয়। আবার সম্পদের জন্যও কি করতে হয়? টাকা ব্যয় করতে হয় যদি অর্জন করতে চাই। যেমন আমি একটা আসবাবপত্র কিনলাম, ফার্নিচার কিনলাম, এর জন্যও কিন্তু আমার টাকা চলে গেছে। আবার বেতন দিলাম, এর জন্যও কিন্তু টাকা চলে গেছে। তো এটা হচ্ছে মিল। পার্থক্য কোন জায়গায়? যে এর অস্তিত্ব বিদ্যমান থাকবে না, এটা একটা হিসাবকালের মধ্যে শেষ হয়ে যাবে, আর এইটা একাধিক হিসাবকালের সাথে সম্পৃক্ত থাকবে। অর্থাৎ একটার বেশি সময়কালের জন্য থাকবে, মানে ওই হিসাবকালের থেকেও বেশি সময়ের জন্য থাকবে, সেটাকে বলবো হচ্ছে আমরা সম্পদ। যেমন আমি যদি বলি বেতন, তোমরা চিন্তা করো, আমি যদি কোনো কর্মকর্তার দ্বারা 1 মাস কাজ করাই নেই, তাকে কিন্তু 1 মাসেরই বেতন দিতে হবে। এখন কাউকে 1 মাসের বেতন দিয়ে যদি তাকে বলি তুমি আমাকে 1.5 মাসের কাজ করে দাও, সে কিন্তু কোনোদিনও দেবে না। ক্লিয়ার? আবার একজন শ্রমিককে আমি যদি 15 দিনের মজুরি দেই, তাহলে তার কাছ থেকে কিন্তু আমি 15 দিনেরই কাজ করাই নিতে পারবো, তার কাছ থেকে কিন্তু আমি 16 দিনের কাজ করাই নিতে পারবো না। তাহলে এই বিষয়গুলোর অস্তিত্ব কিন্তু শেষ হয়ে যায়, ওই সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, হিসাবকালীন সময়ের মধ্যেই। সেটা হচ্ছে খরচ। আর যেটা শেষ হবে না, এটা হচ্ছে সম্পদ। তাহলে বেতনকে যদি আমি বলি অগ্রিম বেতন, দ্যাট মিন্স আমি কাজ করাই নিলাম 1 মাসের, টাকা দিলাম 3 মাসের। অথবা আমি যদি একদিনের হিসাব করি, একদিনের বেতন দিলাম, এটা খরচ, কিন্তু বেতন দিয়ে রাখলাম 7 দিনের, তখন কিন্তু আমার জন্য এটা সম্পদ। আবার যদি বলি ভাড়া, তাহলে এটা হচ্ছে খরচ। আর যদি বলি অগ্রিম ভাড়া, তাহলে এটা হচ্ছে আমার জন্য সম্পদ। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি বলি হচ্ছে বিজ্ঞাপন, এটা হচ্ছে খরচ। তারপরে কমিশন, এটা হবে খরচ। এরপরে হচ্ছে যদি বলি ঋণের সুদ, এটা হচ্ছে খরচ।
এরপরে যদি বলি প্রদত্ত বার্তা, এটা হচ্ছে খরচ। যদি বলি অবচয়, অবলোপন, অবলোপন, অবক্ষয়, অবক্ষয়, এটা হচ্ছে খরচ। এখন কোশ্চেন হচ্ছে অবচয়টা কি? অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। অর্থাৎ আমরা একটা স্থায়ী সম্পত্তি কিনলাম 10 বছরের জন্য 1 লাখ টাকা দিয়ে, তাহলে 1 লক্ষ ভাগ 10, তাহলে পার বছর কত আসতেছে? পার ইয়ার 10,000। এই যে ক্রয় মূল্যটাকে 10 বছরে বন্টন করলাম, এইটাকেই আমরা বলবো হচ্ছে অবচয়। তো অবচয়, অবলোপন, অবক্ষয় একই জিনিস, তাহলে পার্থক্যটা কি? অবচয় হয় স্পর্শনীয় সম্পদের উপর, যেমন আসবাবপত্র, ক্লিয়ার, কলকবজা, এটার উপর হবে অবচয়। অবলোপন কি? অস্পর্শনীয় সম্পত্তির উপর, যেমন সুনাম, ক্লিয়ার, সুনাম। তারপরে হচ্ছে যদি বলি ইজারা সম্পত্তি, এইগুলোর উপর হবে অবলোপন। অবক্ষয় হয় কোন সম্পদের উপর? ক্ষয়িষ্ণু সম্পত্তির উপর, ক্ষয়িষ্ণু বা প্রাকৃতিক সম্পদের উপর, যেগুলো আমরা প্রাকৃতিকভাবে পাই এবং সেখান থেকে ওই ম্যাটেরিয়ালস উত্তোলনের কারণে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, তাকে বলবো হচ্ছে আমরা ক্ষয়িষ্ণু সম্পদ। আর ক্ষয়িষ্ণু সম্পত্তির উপর হয় অবক্ষয়, ক্লিয়ার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জন্য কি? এগুলো হচ্ছে আমাদের জন্য খরচ। আরেকটা যদি পার্থক্য বলি আমি, যে এইটা কিনে আনা হয়, এটা ক্রয় করা হয় আবার বিক্রি করে লাভ করার জন্য। যেমন ধরো যে একজন দোকানদার পণ্য কিনে আনে, চাল, ডাল, তেল, গম, এগুলো কিনে আনে, সে বিক্রি করে মুনাফা অর্জন করবে, তাহলে তখন আমার এটাকে বলবো হচ্ছে ক্রয়, এবং এটা আমার জন্য খরচ। এখন আসো সম্পদ। যদি বলি মজুদ পণ্য, মজুদ পণ্য, একজন দোকানদার আলু কিনবে, কারণ হচ্ছে সে ক্রয় করে কি করবে? বিক্রি করবে। এই জন্য ওইটা তার জন্য ক্রয় এবং এটা তার জন্য খরচ। কিন্তু আমি আলু কিনবো কি কারণে? আমি কিন্তু আলুর দোকানদার না, আমি মুদির দোকানদার না, আমি গালামালের দোকানদার না, আমি কাঁচামালের দোকানদার না। আমি আলু কিনবো কি কারণে? আমি ধরো 500 মন আলু কিনলাম বা 500 বস্তা আলু কিনলাম, আমি কি করব? এটা গুদামজাতকরণ করব, স্টক করব, এটা ভবিষ্যতে বিক্রয় করে কি করব? মুনাফা অর্জন করব। তাহলে এই যে মজুদ পণ্য, এটাকে বলা হয়, এটা হচ্ছে আমার জন্য সম্পদ। যদি বলি নগদ টাকা, এটা সম্পদ। যদি বলি ব্যাংক জমা, এটা হচ্ছে সম্পদ। যদি বলি প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, এটা আমাদের জন্য সম্পদ। এটা হচ্ছে আধুনিক নাম, এর ব্রিটিশ নাম হচ্ছে, ব্রিটিশ টার্মস হচ্ছে দেনাদার। এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আর এটা হচ্ছে ডেটর্স। এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আর এটা হচ্ছে ডেটর্স। এরপরে যদি বলি প্রাপ্য নোট, এটা হচ্ছে আধুনিক নাম, আধুনিক টার্মস। আর যদি বলি হচ্ছে প্রাপ্য বিল, এটা হচ্ছে ব্রিটিশ টার্মস। এগুলো হচ্ছে সম্পদ। তাহলে হাতে নগদ, ব্যাংক জমা, মজুদ পণ্য, দেনাদার, প্রাপ্য বিল, তারপরে অগ্রিম খরচ। এরপরে যদি বকেয়া আয় হয়, মনে করো আমি কারো কাছে টাকা পাই, সে আমাকে এখন পর্যন্ত দেয় নাই, ঠিক আছে, যেটাকে আমরা বলবো প্রাপ্য আয়, বকেয়া আয় বা অনাদায়ী আয়। দেয় নাই মানে কি? সে কি আর দেবে না? অবশ্যই দেবে। এই যে যেহেতু সে দেবে আমাকে, এটা আমার প্রাপ্য টাকা, এটা আমাদের জন্য সম্পদ। তাহলে যদি বলি বকেয়া আয় বা প্রাপ্য আয়, প্রাপ্য আয় অথবা হচ্ছে অনাদায়ী আয়, তাহলে এইগুলো আমাদের জন্য হচ্ছে সম্পদ। এবং এই যে বিষয়গুলো আমি লিখে রাখছি বোর্ডে, সম্পদের যে শ্রেণী বিভাগ আছে, একটা শ্রেণী বিভাগ হচ্ছে চলতি সম্পদ। এই যে হাতে নগদ, ব্যাংক জমা, মজুদ পণ্য, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, বকেয়া আয়, অগ্রিম খরচ, এই প্রত্যেকটাই হচ্ছে চলতি সম্পদ। আমাদের কিন্তু একটা চ্যাপ্টার আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, ওখানে গিয়ে লাগবে কিন্তু সেপারেটলি লাগবে, যে কোনগুলো শুধু জানলেই হবে না যে সম্পদ কি, জানতে হবে কোনটা চলতি সম্পদ, কোনটা স্থায়ী সম্পদ, এইভাবে। এরপরে আসো, যদি বলি আসবাবপত্র, এটা আমাদের জন্য সম্পদ। যদি বলি দালান কোঠা, এটা সম্পদ। যদি বলি কলকবজা, কলকবজা, এটা হচ্ছে সম্পদ। যদি বলি বিনিয়োগ, বিনিয়োগ, এটা হচ্ছে সম্পদ। এরপরে যদি বলি সুনাম, এটা সম্পদ। যদি বলি প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, এটা সম্পদ। যদি বলা হয় ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি, হ্যাঁ, লিজহোল্ড প্রপার্টি, এটা আমাদের জন্য সম্পদ। আশা করি বুঝতে পারছো কোনটা খরচ এবং কোনটা সম্পদ। এখন খরচ আরেকবার বলি, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, কমিশন, ঋণের সুদ, প্রদত্ত বার্তা, অবচয়, অবলোপন, অবক্ষয়, আরো অনেক আছে। যেমন যদি বলি জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া। তারপরে যদি বলি ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন। এরপরে যদি বলি বিক্রয় পরিবহন,
বিক্রয়, পরিবহন, এরকম অনেক অনেক দফা আছে, অনেক অনেক হিসাব আছে যেগুলো খরচ। এগুলো আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। তবে এইগুলো মোটামুটি খুব পরিচিত টার্মস, যেগুলো অঙ্ক করার সময় দেখবা যে বারবার এই টার্মস গুলো আসবে। তো তোমরা মোটামুটি এগুলো খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নিবা। তো আমরা কি বললাম যে হিসাব হচ্ছে কত প্রকার? 5 প্রকার। সম্পদ, খরচ, আয়, দায়, মূলধন। তার মধ্যে কিন্তু আমাদের দুইটা অলরেডি আলোচনা হয়ে গেছে। একটা হচ্ছে কি খরচ, আর একটা হচ্ছে সম্পদ। আমি সামারি আকারে বলি যে যে সমস্ত ব্যয় করা হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে, ক্লিয়ার, যে সমস্ত ব্যয় করা হয় যে আমি মুনাফা অর্জন করব এই উদ্দেশ্যে, সেইগুলোকে বলা হবে হচ্ছে খরচ। এবং এটার অস্তিত্ব থাকবে না, একটি হিসাবকালের মধ্যে কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। এবং এখানে কিনে আনা হবে আবার বিক্রি করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এই যে ক্রয়। তাহলে এইটা হচ্ছে খরচ। আর সম্পদটা কি? যেটা কিনে আনা হবে ব্যবহার করার জন্য, এটা একটা উদ্দেশ্য। এবং যেটা দীর্ঘ সময়ের জন্য, দ্যাট মিন্স দীর্ঘ সময় বলতে বহুকাল ধরে থাকবে ব্যাপারটা এরকম না, কারণ সব সম্পত্তি বহুকাল ধরে থাকে না। জাস্ট তোমরা যে এই যে হিসাবকালের অঙ্ক করবা, এই হিসাবকালকে যদি অতিবাহিত করে, সেটা হচ্ছে সম্পদ। ক্লিয়ার? এখন আমরা যেটা শিখবো আয়, দায় এবং মূলধন। আয় হচ্ছে কারবার যেটা অর্জন করে, কারবারের অর্জিত অংশ, এটাকে বলবো হচ্ছে আয়। এটার প্রধান উদ্দেশ্য, উপাদান হচ্ছে তিনটা সোর্স থেকে বেশি হয়। একটা হচ্ছে যে প্রধান সোর্স হচ্ছে পণ্য বিক্রয় করে, যদি ব্যবসায়ী হয় সেটা হচ্ছে পণ্য বিক্রয়, যদি কি হয়? ব্যবসায়ী হয়। আবার আমার মতো মানুষজন যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেবা প্রদান। এটা হচ্ছে প্রধান দুইটা সোর্স। ব্যবসায়ীরা কি করবে? পণ্য বেচে মুনাফা অর্জন করবে, আর আমি কি করব? সেবা বেচে মুনাফা অর্জন করব, বা সেবা দিয়ে মুনাফা অর্জন করব। 3 নাম্বার হচ্ছে অন্যান্য উৎস। অন্যান্য উৎস অনেক হতে পারে। যেমন ধরো, যদি আমি ব্রোকার, আমি একজন দালাল, আমি বিভিন্ন কমিশনের ভিত্তিতে কাজ করি। যদিও একটু আগে কমিশনটা লিখছি হচ্ছে ব্যয়, কমিশন মূলত ব্যয়, কিন্তু যদি বলা হয় কমিশন পাওয়া গেল, ব্যয় কোনোদিনও পাওয়া যায় না, ব্যয় দেয়া হয়। আর আয় কি হয়? পাওয়া যায়। তাহলে কমিশন আয় হলে সেটা হচ্ছে আয়। আবার যদি বলি সুদ খরচ, সেটা হচ্ছে খরচ। কিন্তু যদি বলি সুদ আয় বা সুদ প্রাপ্তি বা সুদ আয়, তখন সেটা কিন্তু আয়। আবার আমি যদি টাকা বিনিয়োগ করে রাখি, তার সেখান থেকে আমি সুদ দেব না পাবো? অবশ্যই পাবো। তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে আয়। আবার উপভাড়া যদি বলি, সাবলেট, উপভাড়া না বুঝলেও তোমরা নিশ্চয়ই সাবলেট বুঝো। আমি ভাড়া নিয়ে আবার আরেকটা অংশ ভাড়া দিয়ে দিলাম, ক্লিয়ার? তাহলে যে অংশ ভাড়াটিয়ার মালিক পক্ষের কাছে আমি ভাড়া নিয়ে ভাড়া দিলাম, সেটা আমার জন্য ব্যয়। আবার আমি আরেকজনকে ভাড়া দিয়ে তার কাছ থেকে যে টাকাটা নেব, এটা কিন্তু আমি আর মালিককে দেব না। তো এটা আমার জন্য হচ্ছে আয়, যেটাকে বলবো কি? উপভাড়া। ভাড়া হলে খরচ, আর উপভাড়া হলে কি হচ্ছে? তাহলে সেটা আয়। অনুরূপভাবে বলতে পারি শিক্ষানবিশ স্যালামি, শিক্ষার্থী থাকা অবস্থায় যে স্যালামি পাওয়া যায়, শিক্ষানবিশ স্যালামি। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য কি? এটা আমাদের জন্য আয়। কিন্তু যদি বলে শিক্ষানবিশ ভাতা, তখন কিন্তু সেটা আমাদের জন্য কি? এটা হবে ব্যয় বা খরচ। ক্লিয়ার? তাহলে আমরা এখন পর্যন্ত কয়টা শিখলাম? 3টা, সম্পদ, খরচ এবং আয়। এখন শিখবো আমরা দায় ও মূলধন। দায় ও মূলধনটা কি? তার আগে একটা শখ দেখাই তোমাদেরকে। এটা একটা ব্যবসায় সত্তা ধারণা অনুসারে প্রত্যেকটা ব্যবসায় নিজ নামে লেনদেন পরিচালনা করতে পারবে, নিজ নামে লেনদেন। তাহলে নাম দিলাম রুহানিজ অ্যাকাউন্টিং, এই ব্যবসায়ের নাম। ঠিক আছে? এটার মালিক হচ্ছে মিস্টার রুহানি। এখন আবু সাইদ হচ্ছে এটার ম্যানেজমেন্টে আছে। আবু সাইদকে দায়িত্ব দেওয়া হলো। তাহলে এটার মালিককে? রুহানি। এবং ব্যবসা এবং মালিক দুটি পৃথক ভিন্ন সত্তা। আবু সাইদের কাজ হচ্ছে এই ব্যবসাটাকে মেইনটেইন করা, এটার হিসাব নিকাশ মেইনটেইন করে রুহানিজ অ্যাকাউন্টিংকে বুঝাই দেওয়া। ক্লিয়ার? তাহলে এই ব্যবসা এবং মালিক টোটালি আলাদা ভিন্ন সত্তা, এটা ব্যবসায় সত্তা ধারণা অনুসারে। তো এইখানে যে এই ব্যবসাটা গঠন করার জন্য সাপোজ 3 লাখ টাকা প্রয়োজন ছিল। কত টাকা প্রয়োজন? 3 লাখ। এখন মিস্টার রুহানির কাছে 2 লক্ষ টাকা আছে। আরো কত প্রয়োজন? 1 লাখ টাকা। মিস্টার রুহানি করলো কি? সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে এইখানে দিল। তাহলে দেখো এই ব্যবসাটার দাবি কতজন করতে পারে?
মানে কারা কারা এই ব্যবসাটা থেকে টাকা দাবি করতে পারবে। একটা হচ্ছে রুহানি, আরেকটা কি সোনালী ব্যাংক। তাহলে রুহানির দাবি কত? রুহানির দাবি হচ্ছে 2 লাখ টাকা, সোনালী ব্যাংকের দাবি হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে ব্যবসায়ী ইনভেস্ট কত? ব্যবসায়ী ইনভেস্ট হচ্ছে 3 লাখ টাকা। এই জন্য একটা সমীকরণ আছে যেটাকে বলা হয় হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণটা হচ্ছে সম্পদ সমান দায় যোগ হচ্ছে মালিকানা সত্ত্ব। সম্পদ সমান কি? দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এই মালিকানা সত্ত্ব হচ্ছে একটা ব্যবসা থেকে মালিক পক্ষ যা যা দাবি করতে পারবে, একটা ব্যবসা থেকে মালিক পক্ষ যা যা দাবি করতে পারবে এটাকে বলবো হচ্ছে মালিকানা সত্ত্ব। আর মালিক বাদে অন্য তৃতীয় কোনো পক্ষ যদি কোনো দাবি করতে পারে সেটাকে আমরা বলবো হচ্ছে দায়। মালিক বাদে যদি অন্য কেউ দাবি করতে পারে সেটাকে আমরা বলবো হচ্ছে দায়। ক্লিয়ার? তাহলে আমরা এখন দেখি যে মালিক কি কি দাবি করতে পারে, অন্যান্য পক্ষ কি কি দাবি করতে পারে। মূলত মূলধনও দায়, দায়ও দায়। কারবারের দায়টাকে বলা হয় লায়াবিলিটি। এই লায়াবিলিটি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটি আর একটা হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটি। ইন্টারনাল লায়াবিলিটিটা হচ্ছে মালিক পক্ষের দাবি, আর এক্সটার্নাল লায়াবিলিটি হচ্ছে মালিক বাদে থার্ড পার্টির দাবিকে আমরা বলবো হচ্ছে দায়। তাহলে মূলধনকে আমরা কি কি বলতে পারি, এখানে কি কি মালিকানা সত্ত্ব? এটা হচ্ছে মূলধন, আর একটা হচ্ছে অতিরিক্ত মূলধন, একটা হচ্ছে নিট লাভ। এরপরে বলতে পারি শেয়ার অধিহার। অধিহারটা কি? যে দামে শেয়ার ক্রয় করা তার থেকে অতিরিক্ত দামে বিক্রয় করা। এই শেয়ারের দাম অতিরিক্ত যে অংশটা এটাকে বলা হবে হচ্ছে শেয়ার অধিহার। যদি সঞ্চিতি বলি, সঞ্চিতি তহবিল, এই তহবিলের মালিক হচ্ছে মালিক নিজেই। তাহলে এইগুলোকে বলবো আমরা হচ্ছে মূলধন মালিকানা সত্ত্ব। দায় হচ্ছে আমরা বলতে পারি প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব বা পাওনাদার। অর্থাৎ যারা আমাদের ব্যবসা থেকে যদি অন্য কেউ দাবি করতে পারে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি টাকা দাবি করতে পারে তাকে বলবো প্রদেয় হিসাব বা পাওনাদার। এরপরে হচ্ছে প্রদেয় নোট, প্রদেয় নোট বা প্রদেয় বিল। তারপরে যদি বলি ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ যত জমা রাখলাম তার থেকে বেশি তুলে আনলাম, এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার, প্রদেয় নোট বা প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত। এরপরে বলতে পারি বকেয়া খরচ, যে খরচটা দেওয়া উচিত ছিল দেই নাই। খরচ হচ্ছে খরচ, যেমন বেতন হচ্ছে খরচ, কিন্তু যদি বলি অগ্রিম বেতন তখন সেটা সম্পদ, আর যদি বলি বকেয়া বেতন তখন সেটা খরচ। তার মানে পৃথিবীর যে কোনো খরচের সাথে যদি বকেয়া শব্দটা থাকে বা প্রদেয় শব্দটা থাকে বা অপরিশোধিত শব্দটা থাকে, বকেয়া, প্রদেয় বা অপরিশোধিত শব্দটা থাকে তখন সেটা কি হবে? দায়। এরপরে যদি বলি অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় অর্থাৎ যে আমি টাকা নিয়ে কাজ করে দেই নাই, টাকা অ্যাডভান্স নিলাম কিন্তু কাজটা এখন আমি সম্পূর্ণ করি নাই। যেহেতু তার কাজটা আমি করি নাই তার দাবি দেওয়া মোতাবেক, সেহেতু এই টাকাটা আমাদের জন্য দায় এবং এটাকে বলা হয় অনুপার্জিত আয়। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউতে আসে তোমাদের পরীক্ষায়। অনুপার্জিত আয় কি? অনুপার্জিত আয় হচ্ছে একটি দায়। এরকম আরো অনেক আছে। যদি বলি অদাবিকৃত লভ্যাংশ, এরপরে যদি বলি বকেয়া আয়কর সঞ্চিতি, তারপরে যদি বলা হয় ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট জের, এই জিনিসগুলো হচ্ছে দায়। তো আজকে আমাদের আলোচ্য বিষয় কি এবং কি শিখলাম? আমরা শিখলাম যে হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, খরচ, আয়, দায় এবং মূলধন। ক্লিয়ার? তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করছি। এরপরে তোমাদেরকে এই চ্যাপ্টার পড়ার জন্য অবশ্যই এই যে প্রত্যেকটা টার্মস সম্পর্কে ধারণা রাখতে হবে, যে কোনটা সম্পদ, কোনটা খরচ, কোনটা আয়, কোনটা দায় এবং কোনটা মূলধন। আমরা ইনশাআল্লাহ নেক্সট লেকচারে এই হিসাবের সূত্র এবং তোমার জাবেদা সম্পর্কে ধারণা লাভ করব। বেস্ট অফ লাক। তোমরা রুহানিজ অ্যাকাউন্টিং পেজে ফলো দাও, ফলো দিয়ে রুহানিজ অ্যাকাউন্টিং এর পাশে থাকো এবং রুহানিজ অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রুহানিজ অ্যাকাউন্টিং এর পাশে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।